পাঠ করছি সানাদের লেখা গল্প হঠাৎ দেখা। এই নিয়ে ৩ নম্বর ক্যাবটাও ক্যান্সেল হলো। ওহ, কার মুখ দেখেই যে বেরিয়েছিল আজ সুতনুকা। অবশ্য এরকম একটা আশঙ্কা তার ছিলই। সুজাতা দিও বলেছিল বাটানগরের বেশ অনেকটা ভিতরেই উদয়নপল্লী, এখানে চট করে ক্যাব পাওয়া যায় না, বিশেষত রাতে। হাত ঘুরিয়ে ঘড়ি দেখে আঁতকে উঠল সুতনুকা। ৯টা বাজতে ৫। অনেক দেরি হয়ে গেল। অটোর চেষ্টা দেখতে হবে এবার। অটো করে বাটার মোড় পৌঁছে তারপর যদি ক্যাবের দর্শন মেলে। এখন এই অবস্থায় অটোতে ওঠাটা ঠিক নয়, কিন্তু অগত্যা তার আর উপায় কি। চোখের সামনে দিয়ে ভরা অটো বেরিয়ে গেল দুটো। এবার বিরক্তি চরমে উঠল সুতনুকার। সত্যি কি যে ভুল করেছে সে এসে। আর গাড়িটা গতকালই বিগ্রত হলো। এমনই কপাল। মা বারণ করেছিল পই পই করে, সপ্তকও। এখন নিজের গালেই নিজে চর মারতে ইচ্ছে করছে। এই সময় জেদ করে সুজাতা দিকে দেখতে আসাটা উচিত হয়নি। যদি এখন একটা বিপদ আপদ ঘটে, ভাবতেই বুক কেঁপে উঠল সুতনুকার। মনটা কেমন কুগাইছে। এই জানুয়ারি ঠান্ডাতেও ঘেমে উঠল সুতনুকা। আরও একটা অটো আসছে। না, এটাও ভরা। হায় ভগবান! ভগবান কানে শুনলেন কি? সুতনুকাকে ছাড়িয়ে ৩টে বাড়ি এগিয়ে দাঁড়িয়ে পড়ল অটোটা। এক ভদ্রলোক ভদ্রমহিলা নামলেন। এই অটো! চিৎকার করল সুতনুকা। সে তো দৌড়াতে পারবে না। যদি অটোটা ছেড়ে দেয়। পা চালালো সুতনুকা। পিছনে যে একমাত্র সিটটা খালি ছিল সেটাই নিজেকে সমর্পণ করে তবে দম নিল সে। কোথায় যাবেন? প্রশ্ন চালকের। বাটার মোড়। হাঁপাচ্ছে সুতনুকা। গলাটা শুকিয়ে গেছে একেবারে। একটু জল হলে ভালো হতো। অফিসের ব্যাগে থাকে জল, আজ নেই। অটো থেকে নেমেই আগে জল কিনতে হবে। উফ, আবার ফোনটাও এখনই বাজতে হলো। ধ্যাত্তেরিকে! ব্যাগ থেকে ফোনটা বের করতে গিয়েই পাশে বসে থাকা মানুষটির দিকে চোখ পড়ল সুতনুকার। তনয়? হ্যাঁ, তনয়ই তো। তার দিকেই তাকিয়ে আছে নিষ্পলক। মুহূর্তে রাগে ঘৃণায় সংকুচিত হয়ে গেল সুতনুকা। মনে হলো অটোটা থামাতে বলে নেমে যাবে। পর মুহূর্তে মনে হলো, কেন? সে কেন পালিয়ে যাবে? স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সুতনুকা। আবারও বাজছে ফোনটা। ব্যাগ থেকে বের করে ধরতেই ওপারের সপ্তকের চিন্তিত গলা। কি ব্যাপার কি? ফোনটা ধরছ না কেন? ব্যাগ থেকে বের করবো তবে তো। কোথায় এখন? অটোয় উঠলাম। অটোয়? কি করব? ক্যাব পেলাম না। মরে যাচ্ছি, ওখানে পেয়ে যাব। এই তোমার জন্য একদিন পাগল হয়ে যাব টেনশনে। এত দেরি করলে কেন বলো তো? হয়ে গেল মানেটা কি? এত করে বললাম গাড়িটা কালই ঠিক হয়ে যাবে। কাল যে তা না। আরে সুজাতা দি কালই ভেলোর চলে যাচ্ছে, বললাম না? অসুস্থ মানুষটাকে একবার দেখতে আসবো না? এবার তোমার জন্য আলাদা গাড়ি কিনবই, যতই বাগড়া দাও না কেন। তারপর যত খুশি সমাজসেবা করো। যা, সমাজসেবা কি? সুজাতা দি শুধু আমার কলিগ নয়, একটা সময় আমার জন্য অনেক করেছে। বলবো কি করে? বুকান কি করছে? তোমার মা নিয়ে গেলেন একটু আগে। খুব রাগ করছিলেন মা। করুক, রাতের খাবার কিছু একটা আনিয়ে নিলে? আমি করে রেখেছি। এখন বাইরের খাবার চলবে না তোমার। গুড বর। ক্যাব পেলে ফোন করো। ওকে বাবা। সপ্তকের ফোনটা কাটতেই মনে পড়ল পাশে তনয়। আবার বিরক্তি। নিজেকে যতটা সম্ভব সংকুচিত করে অটোর গেটের দিকে প্রায় ঝুলে বসল সুতনুকা। ভিতরটা তোলপাড় করছে। অটোর দেওয়ালে মাথা ছোঁয়ালে আলতো করে। অটোটা চলছে সামনের দিকে, মনটা ক্রমশ পিছনের দিকে। এমন করে কত পথেই চলেছিল তারা, সে আর তনয়, পাশাপাশি, কাছাকাছি। কলেজের প্রথম আলাপের দিন থেকে শুরু করে প্রায় 4টে বছর পথ চলা। সুতনুকা তো চেয়েও ছিল সারাটা জীবন তনয়ের পাশাপাশি এইভাবে চলতে। চেয়েছিল তনয়ও। চেয়েছিল কি? আমি কিন্তু বাড়িতে অলরেডি বলতে শুরু করেছি তোর ব্যাপারে। ফাইনাল ইয়ারের পরীক্ষার আগেই বলেছিল তনয়। কাকে বলেছিস? ঈষৎ লাজুক সুতনুকা। দাদাকে আর বৌদিকে। আমার কেমন ভয় করছে। আমাকে ওদের ভালো না লাগে যদি? ভালো না লাগার মতো মেয়ে আমি পছন্দ করিনি। তাই নাকি? আমার মা বাবারও তো তোকে ভালো লাগতে হবে। আমি কি পাত্র হিসেবে খারাপ? এমন রাজপুত্র আর কোথায় পাবি তুই? অমনি না,
দেখতে ভালো বলে দর নিস না সব সময়। বাজে কথা রাখ, এখন থেকে বাড়িতে জানা, গ্রাজুয়েশনটা হয়ে গেলেই বিয়েটা সেরে নেব। আমাকে তো আর চাকরি লাইনে দাঁড়াতে হবে না। সেই তো, তোর বাবা তো তোর জন্য দোকান গুছিয়েই রেখেছে। আর আমার মাস্টার্সের কী হবে? করবি তো মাস্টার্স আমার মায়ের কাছে, আমার সংসারের বিষয়ে। আনমনা হয়ে গিয়েছিল সুতনুকা। হঠাৎ একটা জোর ঝাঁকুনি, শরীরের অর্ধেকটা শূন্যে ঝুলে পড়া, হই হই চিৎকার আর একটা শক্ত হাতের হ্যাঁচকা টান। পুরো ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে প্রথম কয়েক মুহূর্ত বুঝে উঠতেই সময় লাগলো তার। তনয়ের ছোঁয়াচ বাঁচাতে অটোর একেবারে ধারে সরে গিয়েছিল সুতনুকা। অটোটা একটা বাঁক ঘুরতে যেতেই টাল সামলাতে না পেরে আর একটু হলেই পড়ে যাচ্ছিল সে। পড়েনি, কারণ তনয় সঠিক সময়ে তাকে হাত ধরে টেনে নিয়েছে। থরথর করে কাঁপছে সুতনুকা। কি হতে যাচ্ছিল এখন? কি চরম দুর্ঘটনা ঘটে যেত তার জীবনে? ওর বাঁ হাতটা আপনা থেকে স্পর্শ করল নিজের পেট, যেন আঁকড়ে ধরতে চাইল ওর শরীরের ভিতরের প্রাণের অস্তিত্বকে। একটু আগে ভয়ে চিৎকার করে উঠে অটোটা থামিয়ে দিয়েছিল অটোওয়ালা। এবার ঘাড় ঘুরিয়ে কর্কশ স্বরে বলল, অটোতে বসতে পারেন না, উঠলেন কেন? আর এই আপনারা ঝামেলা পাকাবেন আর দোষ হবে আমাদের। গাড়ির অন্য প্যাসেঞ্জার ভদ্রলোক যোগ করলেন, ও দিদি, একটু ঠিক হয়ে বসুন, যত সব ন্যাকা পাবলিক। তখনও কাঁপছে সুতনুকা। চোখটা বুঝতেই বুকান সপ্তক, বাবা মা। জল খাবি? জলের বোতল এগিয়ে দিয়ে প্রশ্ন করলো তনয়। না বলার অবস্থা নেই সুতনুকার। জলের বোতলটা টেনে নিয়ে ঢকঢক করে পুরোটাই ঢেলে দেয় গলায়, তারপর ফেরত দিয়ে আবার চোখ বন্ধ করে। অনুভব করে এই মুহূর্তে তনয়ের বড্ড কাছেও, কিন্তু আর সরে বসার সাহস নেই যে। বাটা মোড়ে এসে অটো থেকে নামার পরও ভিতরের ভয়টা উপলব্ধি করে সুতনুকা। পাটা কাঁপছে যেন। একটু দম নিয়ে ফোনটা বের করতে যাবে, তনয় পাশে এসে দাঁড়ালো। ক্যাব নিবি? হ্যাঁ। কোথায় তোর শ্বশুরবাড়ি সুতনুকা? বেহালা চৌরাস্তাতেই, বাপের বাড়ির কাছেই। তাহলে আর আলাদা গাড়ির দরকার কি, আমি বুক করছি। আরে না না। না কেন? তোকে তোর বাড়ির কাছে নামিয়ে আমি ঠাকুরপুকুর চলে যাব, অসুবিধা কি আছে? না, দরকার নেই। আছে দরকার। একটু আগে কি হচ্ছিল মনে নেই? রাত হয়েছে যথেষ্ট। তোর এই অবস্থায় তোকে একা রেখে চলে যাব, এতটা অমানুষ আমি নই। কি হাস্যকর, তনয় বলছে একা রেখে চলে যাওয়ার মতো অমানুষও নয়। কোন পরিস্থিতিতে সুতনুকাকে একা রেখে গিয়েছিল মনে নেই ওর? কিন্তু সুতনুকা যে প্রেগনেন্ট সেটা তো এখনও তেমন খুঁটিয়ে না দেখলে বোঝার উপায় নেই। তনয় বুঝলো কি করে? হঠাৎ মনে পড়ল সুতনুকার। একদিন ওর মা হতে পারা নিয়ে প্রশ্ন তুলেছিল তনয়। মনে পড়তে বিজয়িনীর হাসি খেলে যায় ওর অধরে। গাড়িতে উঠতে না উঠতেই সপ্তকের ফোন। কি হলো? কোথায় তুমি এখন? এই তো উঠলাম গাড়িতে। এতক্ষণে উঠলে? তুমি চিন্তা করো না, আমার এক কলেজের বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, একসাথেই আছি। আমাকে নামিয়ে দিয়ে ও ঠাকুরপুকুরে যাবে। যাক, তবু ভালো, খানিকটা নিশ্চিন্ত। ফোনটা কেটে সিটে মাথা রেখেই একটু আরাম বোধ করলো সুতনুকা। তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বাঁচা যায়। গাড়ির ভিতর অখণ্ড নীরবতা এখন। পরস্পরকে ওদের যেন কিছু বলারও নেই, জানানোরও নেই। চোখটা বুঝতেই সুতনুকার মনে হলো এই যে সে তনয়ের সাথে ফিরছে, মা জানলে সাংঘাতিক রেগে যাবে। সেটাই স্বাভাবিক। অথচ 11 বছর আগে যখন বাড়িতে তনয়ের কথা জানিয়েছিল, রাজি হয়নি বাবা, কিন্তু মা খুশি হয়েছিল খুব। আমার তো খুব ভালো লাগে তনয়কে। কি ভদ্র মার্জিত ব্যবহার, আর দেখতেও বেশ ভালো। রূপ দেখেই গলে গেলে তনুর মা, হেসেছিল বাবা। আহা, তা কেন? বিরাট সচ্ছল অবস্থা ওদের, দুখানা বড় বড় মিষ্টির দোকান, 2 ভাইয়ের, আর কি চাই? আর শিক্ষা? এক তনয় ছাড়া ওদের বাড়ির কেউ পড়েছে কলেজে? দাদাটা অবধি এইচএস ব্যাক। টাকা থাকলেই হবে? কালচার আছে কোনো? না, ছিল না শিক্ষা, না ছিল কালচার। তবুও বাবাকে রাজি হতে হলো। বাবাদের রাজি হতে হয়, ছেলে মেয়েরা ভুল করেছে জেনেও। 2 বাড়িতে আসা যাওয়া, বিয়ের দিন ঠিক হওয়া, এসব চলছিল হই হই করে। তখনই সুতনুকার জীবনে নেমে এলো চরম অন্ধকার। সেই দিনটা ভুলতে পারে না সুতনুকা। সেদিন সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পারছে না মাটিতে।
পায়ের তলা এত ব্যথা, এ ব্যথাটা হচ্ছিল কয়েকদিন ধরেই, পাত্তা দেয়নি সুতনুকা। কিন্তু সেদিন যেন চলতেই পারছে না সে। তবুও খানিকটা কষ্ট করে এগিয়েই পড়ে গেল আচমকা। লাগলো পেটে, আর অসহ্য যন্ত্রণা। যন্ত্রণায় কুঁকড়ে যেতে যেতে বাবা মায়ের সঙ্গে ছুটল ডাক্তারখানায়। তখনও জানেই না সুতনুকা কি হতে চলেছে। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট পেয়ে মাথায় হাত সকলের। সুতনুকার ওভারিতে টিউমার, অপারেশন করাতে হবে তাড়াতাড়ি, নইলে আরও খারাপ কিছুর দিকে যেতে পারে। কলকাতার সেরা সেরা ডাক্তার দেখিয়ে পরামর্শ নিয়ে অপারেশনের প্রস্তুতি চলছে যখন একদিন ঝড়ের মতো এলো তনয়। অসুস্থ শরীরে মানসিক দুশ্চিন্তায় জেরবার সুতনুকা আঁকড়ে ধরতে চেয়েছিল তনয়কে। কি রে, তুই আমার ফোন ধরছিস না কেন? সেটাই বলতে এলাম। শোন সুতনুকা, আমার পক্ষে এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব নয়। আমারও তো ফ্যামিলি আছে, মা বাবার ইচ্ছের বিরুদ্ধে যায় কি করে? তুই কি বলছিস তনয়? কেন এসব ঠাট্টা করছিস? আমার শরীরটা ঠিক নেই, বিশ্বাস কর। ঠাট্টা নয়, আমার জায়গায় যে কোনো ছেলে হলে এটাই করত। দেখ সুতনুকা, একটা মেয়ে মা হলেই পূর্ণতা পায়, নইলে নয়। আমি জেনে শুনে এমন মেয়েকে কেন বিয়ে করব যে কোনোদিন মা হতে পারবে না? কে বললো পারবো না? ডাক্তার তো বলেছে। ও ডাক্তারও ওরকম বলে। আরে সমস্যা হবেই, জানা কথা। আর তাছাড়া আমার বাবার এগেনস্টে যাওয়ার ক্ষমতা আমার নেই, জানিসই তো। কিন্তু আমাদের ভালোবাসা, এতদিনের সম্পর্ক, আমি যদি তোকে দয়া করে বিয়ে করিও, হয়তো ভবিষ্যতে সন্তান না হলে আর ভালোবাসতে পারলাম না। সন্তানটা জরুরি, অস্বীকার করতে পারছি না রে। সরি সরি। এই কথাটা যে একটা মানুষকে ভেঙে টুকরো টুকরো করতে পারে, ক্ষত বিক্ষত করতে পারে, তা সেদিন টের পেয়েছিল সুতনুকা। তোর কি শরীর খারাপ করছে? হ্যাঁ? তনয়ের প্রশ্নে 11 বছর আগে সেই দিনটি থেকে সোজা বর্তমানে এসে পড়ল সুতনুকা। কই না তো। জল খাবি? গাড়ি দাঁড় করিয়ে একটা জলের বোতল কিনে। আরে না না, তুই এত ব্যস্ত হোস না, আমি ঠিক আছি। তোর হাজব্যান্ড খুব কেয়ারিং, তাই না? হঠাৎ এ প্রশ্ন? এমনি মনে হলো তাই। হ্যাঁ, ও একটু এরকমই। কি করেন? ইনকাম ট্যাক্স অফিসার। ওহো, জিজ্ঞেস করলি না তো আমি কি করি? তুই? এলাহাবাদ ব্যাংকে আছি। ও, আর কে কে আছে তোর বাড়িতে? বর, আমি আর ছেলে। শাশুড়ি ছিলেন, বছর 2 হলো মারা গেছেন। ভালোই আছিস? হ্যাঁ ভালো। আর চোখে এবার তনয়কে দেখল সুতনুকা। তনয় বলল বটে ভালো, কিন্তু ওর মুখ দেখে মনে হলো না ওর ভালো লাগছে বলে। বেশ খুশি হলো সুতনুকা। তুই কিন্তু আমার বরকে চিনিস? আমি চিনি। কে বলতো? আমাদের পাড়ায় থাকতো না সপ্তকদা, আমাকে পড়াশোনায় হেল্প করতো। ও হো হো, সেই ঢ্যাঙা তাল গাছ। ওহো সরি, এখন বোধহয় তাল গাছ বললে তুই রেগে যাবি। ও মা, রাখবো কেন? সে তো লম্বাই। তোকে বরাবর পছন্দ করতো, তাই না? হ্যাঁ, পরে জেনেছিলাম। কেন, আমি তোকে বলেছিলাম তো? বিশ্বাস করিসনি তখন? কি করে বিশ্বাস করবো বল? কোথায় ওর মতো স্কলার ছেলে, কোথায় আমি। যাক ভালো। তোর ছেলে কত বড় হলো? এই তো 4 বছর। বাহ। আচ্ছা সুতনুকা, একটা কথা জিজ্ঞাসা করব? কিছু মনে করবি না তো? না না, কর না। না মানে, তোর তো অপারেশন, মানে তুই অত সংকোচ করছিস কেন? আচ্ছা ছাড়, আমি সব বলছি। অপারেশনের সময় খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছিল আমার। যখন জ্ঞান ফিরল ভাবলাম আমি বাঁচলাম কেন। সুতনুকা, এখন ভাবি ভাগ্যিস বেঁচেছিলাম। আমার টিউমার অপারেশনে আমার ওভারির কোনো ক্ষতি হয়নি, তবে একটা ফ্যালিওপিয়ান টিউব বাদ দিতে হয়েছিল। ডাক্তার অবশ্য জানিয়েছিল আর একটা ফ্যালিওপিয়ান টিউব ভালো আছে, তাই মা হবার অসুবিধা নেই। আমি অবশ্য আর বিয়ের ব্যাপারে চিন্তাই করিনি তখন। বাবা বলেছিল বিয়েটাই জীবনের একমাত্র কাজ নয় রে তনু, অনেক কিছু করার আছে তোর। আমাকে দেখতে এসে সপ্তক বলেছিল, তুমি ভর্তি হও এমএতে, আমি তো আছি তোমায় সাহায্য করার জন্য। হলাম ভর্তি, ভালো রেজাল্টও করলাম। চাকরির পরীক্ষায় বসবার জন্য শুরু হলো পড়াশোনা।
তখনই একদিন প্রপোজ করলো সপ্তক। খুব অবাক হয়েছিলাম জানিস। বলেছিলাম, সব কিছু জেনে শুনে কেন এরকম অদ্ভুত কথা বলছো? সপ্তক রেগে বলেছিল, তার মানে আমি কি বাবা হওয়ার জন্য তোমাকে বিয়ে করতে চাইছি? তোমাকে ভালোবাসি বলে, তোমার সাথে জীবনটা কাটাতে চাই বলে তোমাকে বিয়ে করতে চাইছি। কি বোকা, তাই না? ও আরও বলেছিল, তোমার তো ট্রিটমেন্ট হওয়া সম্ভব, সব রকম ট্রিটমেন্ট করবো আমরা, অসুবিধা থাকলে অ্যাডাপ্টও করতে পারি। আর তাছাড়া কত নিঃসন্তান কাপল ভালো আছে নিজেদের মতো, আমরাও থাকতে পারি, তুমি আর আমি, আমি আর তুমি। এরকম পাগলের মতো কথা কেউ বলে বলতো? বিয়ের 2 বছর পর আমরা ট্রিটমেন্ট শুরু করলাম। বেশি দিন নয়, মাত্র মাস 4 মেডিসিন, তারপরেই বুকান চলে এলো। আর এবারেরটা তো একেবারে আচমকা, কোনো প্ল্যানিংই ছিল না। ট্রিটমেন্ট তো দূরস্থ। একটানা কথা বলে একটু থামলো সুতনুকা, আর তখনই ওর ভিতরে ছাই চাপা রাগটা দাও দাও করে জ্বলে উঠলো আবার। জানিস তো নয়, যেদিন বুকান হলো সপ্তকের হাত ধরে বলেছিলাম আমি এতদিনে পূর্ণতা পেলাম। সেদিনও রেগে গিয়েছিল সপ্তক। উল্টে আমায় জিজ্ঞেস করলো, মেয়েরা শুধু মা হলেই পূর্ণতা পায়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষিকা হলে পায় না? কোনো ব্যাচেলার মেয়ে সেনাবাহিনীতে যোগ দিয়ে যদি দেশের জন্য প্রাণও দেয় তবেও সে পূর্ণ নয়? ও চরম বোকা, ও জানে না আমরা যতই মডার্ন, এডুকেটেড, হাই প্রোফাইল হই না কেন, আজও মনে করা হয় মেয়েদের জন্ম শুধু বিয়ে করে সংসার করার জন্য আর বাচ্চা পয়দা করবার জন্য। কিরে, তাই না? সুতনুকা জ্বলন্ত দৃষ্টিতে তনয়ের দিকে তাকিয়ে থেমে গেল। ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে তনয়, চোখ দুটোতে কি অপরিসীম যন্ত্রণা। তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল সুতনুকা। এ হে, কেন যে সব বলতে গেল? দরকার কী ছিল? কি যে হয় তার মাঝে মাঝে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবার হাসি মুখে জিজ্ঞেস করলো সুতনুকা, দেখ তো, তখন আমার কথাই বলে যাচ্ছি, তোর খবর কি বল? কেমন চলছে তোর দোকান? ভালো, স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো তনয়। আরও বড় করেছি দোকানটা। বাহ, তোর ছেলে মেয়ে? আমার একটাই মেয়ে। ওহো, কোন ক্লাসে পড়ে? 4। ও মা, বড় হয়ে গেল তো। কোন স্কুলে ভর্তি করেছিস রে? বাটানগরেই একটা লোকাল স্কুলে পড়ে। ইচ্ছে আছে সামনের বছর ও বড় স্কুলে ভর্তি হবে। দেখা যাক ওর মা কি করে। বাটানগর? তুই কি এখন বাটানগরেই থাকিস নাকি? না, আমি পুরনো বাড়িতেই থাকি। আমার মেয়ে বাটানগরে থাকে ওর মায়ের সাথে। ও, ডিভোর্স হয়ে গেছে আমাদের, তা প্রায় 6 বছর হয়ে গেল। মাঝে মাঝে মেয়েটাকে দেখতে, খরচ খরচা দিতে যাই। এই যেমন আজ গিয়েছিলাম। গাড়ির ভিতরটা মুহূর্তে গুমট। এইরকম একটা কথার জন্য আদৌ প্রস্তুত ছিল না সুতনুকা। অল্পক্ষণ চুপ থেকে বাইরের দিকে তাকিয়ে প্রায় স্বগতোক্তির মতো করে বলল তনয়, ওর কোনো দোষ ছিল না, আমারও না। আসলে আমাদের মধ্যে বেসিক বন্ধুত্ব বা ভালোবাসা কোনোটাই তৈরি হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া থাকলে অনেক বড় সমস্যায় অনায়াসেই পেরিয়ে যাওয়া যায়। আর তা না থাকলে তুচ্ছ বিষয়ে বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মেনে নেওয়া, মানিয়ে নেওয়া এসব বোধহয় সহজ কথা নয়। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, আমার মেয়েটা যাতে মানুষ হয়, যাতে স্বনির্ভর হয়ে পূর্ণতা পায়। সুতনুকার সাথে সাথে গাড়ি থেকে নেমে পড়ল তনয়। তুই নামলি যে? তোকে বাড়ি অবধি দিয়ে আসি। আরে না না, তোর যেতে হবে না, তুই বাড়ি যা। ভয় পাচ্ছিস নাকি সুতনুকা? ভাবছিস তোর বাড়ি চিনে গেলে মাঝে মধ্যেই গিয়ে বিরক্ত করব? যা, এইটুকু তো পথ, যেতে দে না তোর পাশে, নরম গলায় বলল তনয়। একটু মন কেমন সুতনুকার, যার সাথে জীবনের পুরোটা পথেই চলতে চেয়েছিল, আজ সে এইটুকু যাওয়ার জন্য অনুনয় করছে। কিন্তু গাড়ি তো ছেড়ে দিচ্ছি, এটা আর একটা নয় বুক করে নেব। ড্রাইভার ভদ্রলোক কি বুঝলো কে জানে, অপেক্ষা করতে রাজি হয়ে গেল। সুতরাং বহুদিন পর সুতনুকা আর তনয় পাশাপাশি। তোকে ইদানিং খুব মিস করি সুতনুকা, বলল তনয়। যদি তোর অসুবিধা না থাকে তাহলে তোর ফোন নাম্বারটা। সপ্তক? হ্যাঁ, ওই তো সপ্তক আসছে। সামনের রাস্তাটা থেকে হন্তদন্ত হয়ে সপ্তক এসে দাঁড়াতেই সুতনুকার গলায় কপট রাগ। তুমি আবার এলে কেন? এটুকু আমি আসতে পারতাম না? সেই তো,
আমার যতটা টেনশন দেওয়া যায় আর কি, বলেই সপ্তক হাসি মুখে ফিরল তনয়ের দিকে। আপনি ওর বন্ধু? থ্যাংক ইউ ভাই। এভাবে বলবেন না প্লিজ, আপনাকে বড্ড চেনা চেনা, কোথাও দেখেছি কি? ওকে চেনো তুমি? হাল ধরল সুতনুকা। ও তনয় দত্ত, আমার কলেজে পড়তো। এক মুহূর্ত থমকাল সপ্তক, পরক্ষণেই স্বাভাবিক। ওহো, তাই তো, দেখেছ, চিনতেই পারিনি। আসলে ভারী হয়েছ তো একটু। অনেকটাই। আপনি কিন্তু একই রকম আছেন। আবার আপনি কিসের? চলো চলো বাড়ি চলো, ডিনার করে ফিরবে। না সপ্তকদা, মায়ের শরীরটা ভালো নেই, আজ ফিরতে হবে এখনই। ওহো, তাহলে আর কি বলি বলো, আমরা তাহলে এগোই কেমন? তনয়ের কাছে বিদায় নিয়ে সপ্তকের সাথে পায়ে পায়ে এগোলো সুতনুকা। পিছনে না তাকিয়েও বুঝতে পারলো তনয় দাঁড়িয়ে এখনো। মনটা খারাপ লাগছে সুতনুকার। কতদিন ভেবেছে তনয়ের সাথে দেখা হলে কতটা খারাপ ব্যবহার করবে, কিভাবে ওর সামনে মেলে ধরবে নিজের সুখী দাম্পত্য জীবন। কিন্তু আজ যখন অযাচিতভাবে ঘটনাটা ঘটলই, তখন তনয়ের অসুখী জীবন বড্ড বিষণ্ণ করে তুলেছে সুতনুকাকে। হঠাৎ সপ্তকর হাতটা ধরল শক্ত করে। চমকে তাকালো সুতনুকা। সপ্তকের চোখে একসাথে মিলছে ভালোবাসা আর অভিমান। অমনি বিষণ্ণতাটা ভুলে খিলখিল করে হেসে উঠল সুতনুকা। সপ্তকের কাছে ঘন হয়ে বলল, পাগল একটা। মনে পড়ল একটু আগে ওর ফোন নাম্বার চেয়েছিল তনয়। ভালো হয়েছে সপ্তক এসে পড়াই আর দেওয়া হয়নি। যে সম্পর্ক শেষই হয়ে গেছে তার ভার বয়ে না বেড়ানোই ভালো। সেসব মিলিয়ে যাক ইতিহাস হয়ে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।